ও মনে ছিল না আমার। জান্নাতের ভাষা ভাষা জবাবে আরো তেতে ওঠে স্বামীর। আমার এইমাত্র মনে পড়লো, ব্যবসায় প্রেশার যাচ্ছে খুব। এত কিছু কিভাবে মনে রাখি আমি? আর তুমি বাড়িতে বসে সারাটা দিন কি যে করো, এই সামান্য বিষয়টা ভুলে যাও। আদৌ ধারণা আছে একজন পুরুষ মানুষকে কত কিছু সামলাতে হয় বাইরে? জীবনটা পুরুষের হলে বুঝতে। এখন তো আরামে আছো। জান্নাত শাড়িগুলো আলমারিতে তুলে রেখে মৃদু শ্বাস ফেলে বলে, জি। কি জি? খেয়ে রেডি হও। এত উদাসীনতা ভালো নয় জান্নাতুল, অন্তত নিজের স্বাস্থ্যের ব্যাপারে। আমি না বুঝি না, লিটারেলি আমি বুঝি না তোমার সমস্যাটা ঠিক কি। এরকম মরা মরা হয়ে থাকো কেন? এত রানীর হাল পেয়েও। দ্বিতীয় যদি কোনো রেন্ট টেকারের কাছে বিয়ে, তবে বুঝতে সংসারের চিরে চ্যাপ্টা হওয়া কাকে বলে। শুক্রিয়া নাই, একটুও শুক্রিয়া নাই। জান্নাত এসব খোঁজা শুনে অভ্যস্ত, এসব তার কাছে নতুন নয়। তবে স্বামীর ভুল বলছে, শুক্রিয়া নেই আবার। জান্নাতের এই জীবনে শুক্রিয়া আছে বলেই সে প্রার্থনায় সবসময় তার স্বামীর নেক হায়াত কামনা করে। বেগুনি রঙের জামদানিটা নিয়ে চুপচাপ চেঞ্জিং কর্নারের কাছে গেল। স্বামীর বলতে থাকে, বাচ্চাটা নিয়ে যে তুমি খুশি না সেটা আমি বুঝি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। ভুল ভাবছেন, বাচ্চাটা নিয়ে আমি খুশি। অস্ফুটে জবাব দেয় জান্নাত। স্বামীর বাঁকা হেসে ওর তেরা তেরা কথা অব্যাহত রাখে। সে আমি জানি, তা তো দেখতেই পাচ্ছি দু চোখে। আপনি তো অনেক কিছুই দেখেন, আপনার মাথা ভর্তি খালি চোখ আর চোখ। একটা চোখ দিয়ে সারাক্ষণ খালি দেখতে থাকেন বউ ভেগে যাচ্ছে, আরেকটা দিয়ে দেখেন বউ পরকিয়া করছে, আরেকটা দিয়ে দেখেন বউ সোনা গয়না নিয়ে পালিয়েছে। জবাবটা মনে মনে দেয় জান্নাত। ইদানিং সে একটা বুদ্ধি শিখেছে, যে জবাবগুলো স্বামীর মুখের ওপর দিতে পারে না সেসব মনে মনে দেয়। এটা জান্নাতের একটা খেলা। প্রেগন্যান্সির 1.5 মাস চলছে, সে খুব একটা খেতেই পারে না, শুধু বমি পায়। টেবিল ভর্তি মাছ, মাংস, শিং মাছের ঝোল, নারিকেল চিংড়ি, আস্ত কবুতর ভুনা, খাসির মাংস দেখেই গা গুলিয়ে উঠল জান্নাতের। স্বামীর রাগারাগিতে খেতে হলো সেসব। ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টায়। ওরা বেরিয়েছে 2:30 নাগাদ। বাইরে তখন ঠাটা রোদ। গাড়ি নিয়ে সোজা স্বামীর চলে গেল 30 গোডাউন, বরিশালের অন্যতম সুন্দর একটি পর্যটন এরিয়া। জান্নাত বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে বরের দিকে। স্বামীর মুখে অস্পষ্ট হাসি, হালকা গলায় বলল, এটা একটা সারপ্রাইজ আমার সোনামনির জন্য। হাওয়া খাবে আমার সোনামনি। মলিন হাসে জান্নাত। এই এরিয়াতে লোকজন নেই এখন দুপুর বিধায়। জান্নাত বুঝতে পারে এই সময়টাতেই তার বর এখানে কেন এনেছে কারণ জায়গাটা নিরিবিলি। তবে স্বামীর চৌধুরী ফেল, তার সোনামণি হাওয়া খাওয়ার বদলে এখন খাবে ঠাটা রোদ। আফসোস। কি হলো নামও? রোদ তো। যা বলেছ, চলো ছায়া দেখে বসি। ভেতরের দিকে একটা ছায়া ঘেরা ব্রেঞ্চ পেল ওরা। দুজন পাশাপাশি বসলো ঠিকই, কথা বলে না কেউ। স্বামীর ব্যস্ত ফোনে অফিসের কাউকে গালাগালি করতে। বিষয়টা স্বাভাবিক একটি ঘটনা জান্নাতের কাছে। ভীষণ ব্যস্ত মানুষ তার বর, তার সময় কই বউয়ের সাথে প্রেম প্রীতি করার। প্রাকৃতিক পরিবেশে বসে হঠাৎ যখন হাত কসলাতে মন চাইবে তখন কসলায়। জান্নাতের মর্জি মাফিক থোড়াই হবে এসব। প্রেম প্রীতির আলাপ করে কি হবে? একটা দাম্পত্য থেকেই এসব বাড়তি জিনিস প্রয়োজন। একটা দাম্পত্য প্রয়োজনে টাকা পয়সা, রোজ একবার নিয়ম করে শারীরিক সম্পর্ক, আর স্বামীর প্রতি স্ত্রীর বাধ্যতা। ওসব বাড়তি চাহিদা জান্নাত বোঝা হয়েছে থেকে কখনো করে না সংসার। প্রেম কি সে তো বোঝেই না। প্রেমের আলাপ দিয়ে কি হবে? স্বামীর ভাষ্যমতে না 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 সবার ভাষ্যমতে জান্নাতের 7 জনমের ভাগ্য এমন বিয়ে হয়েছে তার। যেটুকু পেয়েছে সেটুকু নিয়েই যেন খুশি থাকে। কোনো কোনো মেয়ে তো এসবও পায় না। জান্নাত সরল মেয়ে, এই অতটুকু নিয়েই আপাতত খুশি। খুশি খুশি মুখটা ঘুরিয়ে সে নদী দেখে একা একা মনে মনে অদৃশ্য কাউকে বলে, দেখ নদী দেখ, স্বামীর চৌধুরীর সোনামণি এখন আমার চোখ থেকে দেখছিস, এরপর নিজের চোখ থেকেই দেখবি, তখন আর আমার প্রয়োজন পড়বে না। দীর্ঘ সময় কথা বলে কল কাটে স্বামীর। জান্নাত ওই দিকে তাকিয়ে বলে, কি হলো, থম মেরে বসে আছো কেন? চমকে ওঠে জান্নাত। কি করব? কি করবে মানে? হাঁটো, এটা তো হাঁটাহাঁটি করার জায়গা। আমি তো ফোনে কথা বলছি, এই জন্য এখানে বসেছি। তুমি হাঁটো, বাতাস লাগাও গায়ে। কয় পা হাঁটবো?
জান্নাত নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্নটা ছুঁতেই স্বামীর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, কয় পা হাঁটবা মানে? এটা কেমন প্রশ্ন? মানে কতটুকু হাঁটবো, কোন দিকে হাঁটবো? স্বামীর কিছুক্ষণ তাকিয়ে থাকে জান্নাতের মুখের দিকে। জান্নাত যে তার সাথে ঠাট্টা বেয়াদবি করছে সে বোঝে, তবে বকে না এখন বউকে। কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে। শুধু একটা লম্বা শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, এই জন্যই তোমাকে এতটুকু স্বাধীনতা দিতে বাধে আমার। তুমি দেখতে ভোলা ভালা হলে কি হবে? ভীষণ জটিল মেয়ে। ধীরে ধীরে বুঝতে পারছি, স্বাধীনতা পাচ্ছ না বলে স্বামীর সাথে সম্পর্কে যে মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি করছো বা দুঃসাহস করছো। স্বাধীনতা পেলে তুমি আমাকে কি করবে তা ভালোই আন্দাজ করতে পারি আমি। 2 পয়সারও দাম দেবে না আমাকে। জান্নাত জবাব দেয় না। স্বামীর চাপার রাগটা চাপিয়েই রাখে। তবে স্বামীরের মাথায় তোলা আছে বিষয়টি। বাড়িতে গিয়েই ভারতীয় টিভি সিরিয়ালের চ্যানেলগুলো কাটতে হবে সেট অফ বক্স থেকে। ওইসব নাটকে থাকা বালপাকনা ফাজিল বেয়াদব প্রতিবাদী খ্যাত ফালতু নায়িকাদের দেখে দেখে এত নাটক করতে শিখেছে এই এতটুকুন মেয়ে। জান্নাত তাকিয়ে আছে চুপচাপ। স্বামীর ঘড়িতে সময় দেখে উঠল, বেজার মুখে বলল, হাঁটতে হবে না, চলো ডাক্তারের কাছে। তানিয়া রহমান জান্নাতের চেক আপ করে হাসি হাসি মুখে স্বামীর দিকে তাকায়, বলে, 2 স্বামী স্ত্রীর চেহারার একই হাল, টেনশন করো খুব। স্বামীর মাথা নাড়ায়। তানিয়া রহমান বলতে থাকে, তোমার বউ ফিট অ্যান্ড ফাইন। 1.5 মাস পেরিয়েছে। সচরাচর ফার্স্ট টাইমিস্টারের শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকি আমরা। দূরে থাকা বলতে একেবারেই যে না এমনটা নয়, তোমাদের দুজনের সম্মতিতে সাবধানে নিয়ম মেনে মিলিত হতে পারো। এত দুশ্চিন্তা করার কিছু নেই। জান্নাত মাথা নিচু করে বসে থাকে। স্বামীরও চুপচাপ। ডক্টর জান্নাতকে কিছু ফলের নাম বলল যেগুলো জান্নাতকে বেশি বেশি খেতে হবে। জান্নাত মন দিয়ে শুনল। তারপর স্বামীরকে বলল, বউ খুব মেজাজ দেখাবে কটা দিন, মানিয়ে নিও। স্বামীর হাসল, বলল, আমার বউ খুব শান্ত আপা, ও এসব করবে না। তাই নাকি? নিজের হাতে করেছে যে। স্বামীরের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। তানিয়া রহমান হেসে ওঠে। আচ্ছা বেশ, যাও, আবার 2 সপ্তাহ পরে আসবে। কল করলে আমি যেতে পারি ফ্রি থাকলে। সারাপাতের শরীরটা ভীষণ খারাপ, শুয়ে থাকে শুধু। বুকে ব্যথার রোগী এমনিতেই। ইদানিং ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগছেন। ঝিমিয়ে কাটায় দিন। বড় 2 ছেলের ওপর অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন। বাড়িতে ফিরে স্বামীর বাবার কাছে বসল। রিজিয়া ও ঘরেই ছিল। জান্নাতের কথা জানতে চেয়ে প্রশ্ন করল, ডাক্তার কি বলল? সব ঠিকঠাক। রিজিয়া উসখুস করছে, রুহির কথা তুলতে পারছে না। মাঝে মাঝে রুহির সাথে রিজিয়ার কথা হয় লুকিয়ে লুকিয়ে। হাওলাদার বাড়ি থেকে 3 দিন আগে সবাই মেনে নিয়েছে রুহিকে। তাসলিমা বেগমের শ্বাস টান ওঠায় ছেলে আর ছেলের বউকে দেখতে চেয়ে বায়না করেছিলেন মোশাররফ হাওলাদার আর 2 ছেলের কাছে। রাগ থাকলেও মোশাররফ হাওলাদার নিজে গিয়ে রুহিকে এনেছে ও বাড়িতে। রুহি স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকছে। রোজ ছাদে গেলে দেখতে পাচ্ছে মেয়েটাকে মাথায় ওড়না টেনে স্বামীর সংসার করছে, অথচ একটু সামনে থেকে দেখতে পারছে না রিজিয়া। ও বাড়ির পুরুষগুলো যদি নিজেদের দেমাগ ভাঙতে পারে তবে চৌধুরীরা কেন পারবে না? তন্ময় বাড়িতে আসার পরে বাবার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। মোশাররফ ক্ষমাও করেছে রাগ ভুলে। তাসলিমা স্বামীকে অনুরোধ করে জমি জমা ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে 4% করে জমি পেয়েছে। ওই 1% জমি তন্ময়ের ভাগের জমির মধ্যেই পড়েছে। তন্ময় রুহির স্বামী, সেই হিসেবে রুহিরই তো হলো শেষমেশ। একটু এভাবে সরল করে কি সবটা দেখা যায় না? মেয়েটা একটা ভুল করেছে ঠিক, তবে তারাও তো খুব একটা ভালো করেনি রুহিকে জোর জবরদস্তি করে। এসব কথা রিজিয়া মনে মনে সব সময় ভাবলেও স্বামী ছেলে মেয়েদের বলতে পারে না। মেজো ছেলেকে তো একদমই না। স্বামীর মায়ের মুখ দেখে ভেতরটা পুড়ে নেয়। কি মেয়ের জন্য মন পুড়ছে? রিজিয়া চুপ করে রয়। উঠে দাঁড়ায় স্বামীর, বলে, এই ঘরে ঢোকানোর চেষ্টাও করবে না ওকে। রক্তারক্তি হয়ে যাবে বলে দিলাম। বাবাকে মরতে রেখে যে মেয়ে পালিয়ে যায় তার কোনো স্থান নাই এখানে। আকাশটা বেশ ডাকাডাকি করছে আজ বহুদিন পরে এমন মেঘ করেছে। ওই মেঘ দেখে দেখে জান্নাতের ভীষণ তেষ্টা পায় বৃষ্টিতে ভেজা।
স্বামীর গিয়েছে সন্ধ্যা নাগাদ অফিসে। সুযোগ পেয়ে জান্নাত সাহস করলো বৃষ্টিতে ভিজতে। ছোটবেলা থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বৃষ্টিতে ভিজলে অল্পতেই ঠান্ডা লাগে, তাই বৃষ্টি গায়ে মেখে জান্নাত খুশি হলেও বেশিক্ষণ ভেজেনি। পেটে থাকা কারো কথা চিন্তা করেই ছুটে এসেছে নিচে। এসে শাড়ি পাল্টে দ্রুত একটু সরিষার তেল গরম করে হাতে পায়ের তালুতে মেখে নেয়। ছোট প্রাণটাকে জান্নাত ভোগাতে চায় না ঠান্ডা লাগিয়ে। রোজ নিয়ম করে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায় জান্নাত সন্ধ্যাতে। রুহি এই সময়ে রোজ মেধার বেলকুনিতে আসে। আজও এলো। মুখটা মলিন তার, গায়ে সুতির একটা শাড়ি, গা ভর্তি সোনার গহনা। জান্নাত মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলল, তোমাকে রানীর মতো লাগছে রুহি আপু। রুহি চোখ মুছে বলে, পুচকু কেমন আছে? ভালো। আর বাবা? শুকনো মুখে জান্নাত জবাব দেয়, ভালো নেই। রুহি কাঁদছে, হাঁপাতে হাঁপাতেই বলে, একটু এসে দেখবো ভাবি, একটু। জান্নাত জবাব দেয় না, দিতে পারে না। স্বামীর বলেছে খুনাখুনি হবে, ভরসা নেই তো ওই লোকটার। এমন কিছু ঘটলেও ঘটাতে পারে। প্রসঙ্গ পাল্টে জবাব দেয় জান্নাত, ভার্সিটিতে যাও? উপরে নিচে মাথা ঝাঁকায় রুহি। জান্নাতের চোখ চকচক করে। তোমার বর তোমায় খুব সাপোর্ট করে, তাই না? কাঁদতে কাঁদতে মুখে হাসি ফোটায় রুহি, বলে, এত কিছুর মাঝে ওর ভালোবাসাই একটু মানসিক শান্তি দিচ্ছে। ও বাড়ির লোক কেমন সবাই? মেধাপু আমার শাশুড়ি বাদে সবাই একটু রাগ রাগ, তবে কষ্ট দেয় না কেউ। যেটুকু সম্মান আদর দেওয়ার দেয় মেয়েকে নয় সেসব। জান্নাত স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি বলে, আজ 9টার দিকে বারান্দায় একবার আসবে ভাবি। কেন? তন্ময় সরি বলতে চাই তোমাকে, ও রোজ বলে আমায়। মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে জান্নাত বলে, আরে ধুর, যাও তো, মন দিয়ে সংসার করো। অনেক অনেক দোয়া। স্বামীর আসে রাত করে। জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, কথা বলেছিলে নাকি লুকিয়ে লুকিয়ে ও বাড়ির তন্ময়ের বউয়ের সাথে আজ? জান্নাত চুপচাপ মাথা নাড়ে, মুখটাকে চোরের মতো করে রেখেছে। তবে স্বামীর সন্দেহ হলো না। এত কিছুর পরেও যে জান্নাত ওই সাহস করবে তার মনে হয় না। বাড়ির কেউ যেন আমার আদেশ অমান্য না করে সেটাও দেখবে। খেয়ে দিয়ে স্বামীর আজ ফুরফুরে মেজাজে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। জান্নাতকেই টেনে নিয়ে কিছুক্ষণ নরম আদর করে বলল, বাড়িতে তোমার বাবাকে 5,000 টাকা দিলাম আজ। কেন? চাইলো। জান্নাতের ভীষণ রাগ চাপে মহাসিনের প্রতি। লজ্জায় মাটিতে মিশে যায় জান্নাত। মামারা কখনো কখনো মামিরা। আব্বা বেশ ভালোই টাকা পয়সা চেয়ে চিনতে নেয় স্বামীর থেকে। এটা জান্নাত মোটেও পছন্দ করে না। নিজেকে কেমন বিকৃত পণ্য মনে হয় ওই সময়টিতে। দিলেন কেন? মলিন মুখে জান্নাত জানতে চাইল। স্বামীর হালকা গলায় বলল, অসুবিধা কোথায়? শ্বশুর চেয়েছে, মুরব্বী মানুষ। চুপ হয়ে রয় জান্নাত। স্বামীর মনে মনে সামান্য হাসে। সবাইকে টাকা দেওয়াটা যে সে খুব উপভোগ করে বিষয়টা তেমন নয়। তবে এদের হাতের মুঠোয় রাখা স্বামীর প্রয়োজন। এরা এ যাবৎ বহু উপকার করেছে স্বামীরের। প্রকৃতপক্ষে বউয়ের ওপর কর্তৃত্ব ফলাতে শ্বশুরবাড়ির লোককে হাত করা ছাড়া কোনো বিকল্প নেই। তাই দু হাতে টাকা ঢালতে রাজি সে। জান্নাতকে ধীরে ধীরে বুকে টেনে নেয় স্বামীর। বাহিরে ঝমঝমে বৃষ্টি। বুকের ভেতর একটা নরম শান্ত সুবাসিত শরীর। দুগালে চুমু খেয়ে আজ এই প্রথম স্বামীর অনুমতি নিল নরম গলায়। ডাক্তার কি বললো শুনলে? আমি আদর করতে পারবো তোমায়। জান্নাত অবশ্য বাধা দেয় না। অতটুকু মস্তিষ্কে তার আরও একটা ব্যাপার ঢুকেছে। মাইমুনার কথাগুলো কানে বাজছে। স্বামী উপেক্ষা করলে এই স্বামী আরেক নারীর দ্বার প্রান্তে যাবে। নারী জীবন বড় অনিরাপত্তার জীবন, অত্যন্ত পুরুষের থেকে। পুরুষ নারীকে আগলায়, এই পুরুষ লাথি মারে। জান্নাত লাথি খেতে চায় না কখনো। মন উড়ো উড়ো করলেও সে বাস্তবতা বোঝে। তার বাস্তবতা এই লোকটা, এই সংসার, তার পেটের অনাগত সন্তান। দুদিন উপেক্ষার পরিণামে যদি এই লোকটা বেইমানি করে বসে, পুরুষের কাছে সঙ্গম অতি প্রয়োজনীয় কিছু, তা জেনেছে জান্নাত। এরা এই ব্যাপারটিতে কেন এতদিন ত্যাগ স্বীকার করবে? উল্টার সময় জান্নাত অসুস্থ শরীরে চুপ হয়ে থাকে। উল্টো সে নিজেকে আঁচল সরিয়ে দেয়। কোনোভাবেই চায় না জান্নাত কপাল পোড়াতে, কোনোভাবেই না। ঘুমের মধ্যে আজ জান্নাত খুব ভয়াবহ একটা দুঃস্বপ্ন দেখেছে। সে দেখেছে একটা ছোট্ট বাচ্চা অন্ধকারে তাকে মামা বলে ডাকছে। তবে জান্নাত বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না কোথাও।
তার দম ফুরিয়ে আসছে, ছুটতে ছুটতে শরীর ছেড়ে দিচ্ছে। অন্ধকারে ওই মামা ডাকটা তাকে আরো পীড়া দিচ্ছে। জান্নাত চেঁচায়, চেঁচাতে চেঁচাতে ঘুম ভেঙে যায় ওর। ধর ফুরিয়ে উঠে বসতেই স্বামীর উঠে বসে, উঠে আগলে নেয় ওকে। কি হয়েছে? আবার দুঃস্বপ্ন দেখেছো? টকটকে লাল দুটো চোখে জান্নাত ধুলো ঢুলো তাকায় স্বামীর দিকে। স্বামী তৎক্ষণাৎ তোর কপালে হাত রাখল। জ্বরে গা পুড়ে যাচ্ছে জান্নাতের। রাতে সেভাবে টের না পেলেও সকালটায় জান্নাত বুঝলো তার খুব জ্বর। তাপমাত্রা প্রকট। ভীত সন্ত্রস্ত জান্নাত ঘাবড়ে গিয়ে স্বামীরকে কিছু জানায় না। খুঁচিয়ে খুঁচিয়ে যদি জেনে যায় কেন এত জ্বর, ঠান্ডা লাগিয়েছিল কিনা, তবে কথা শুনিয়ে শেষ করে দেবে জান্নাতকে। এমনিতেই কনসিভ করার পর থেকে কুসুম গরম পানি ছাড়া গোসল করতে দেয় না জান্নাতকে স্বামীর। এতটাই খুঁতখুঁতে লোকটা। অবশ্য জান্নাতের রোগ শোকের শরীর যে যদি শোনে জান্নাত এই শীত শীত মৌসুমের বৃষ্টিতে গা ভিজিয়েছে ধেই ধেই করে। পাশে স্বামী নেই, পড়ে আছে ম্যাগাজিনটা। জান্নাত জ্বর আর ঘুমের ঘরে ম্যাগাজিনটা তুলল হাতে। পাতা উল্টে পাল্টে কিছুক্ষণ দেখে রেখে দিল। গা ম্যাচ ম্যাচ করছে। হাই তুলে যেই না উঠে বসলো অমনি শুনতে পেল নিচে চেঁচামেচির শব্দ। অফিস টাইম হয়নি স্বামীর রাজনের, সবেমাত্র সকাল 8টা। বাড়িতেই সবাই। তবে কি হলো? রুহি আপুকে নিয়ে কোনো ঝামেলা? সারাফাত চৌধুরীর বুকে ব্যথা উঠেছে। বুকে হাত চেপে রেখে গুঙ্গিয়ে যাচ্ছে লোকটা। সকালে রিজিয়া যখন চা নিয়ে এলো, দেখলো সারাফাত চিত হয়ে পড়ে আছে মেঝেতে। কিছু বলতে চাইছে, পারছে না। ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে জান্নাতের চোখের সামনে। স্বামীর রাজন 2 ভাই বাবাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। ডক্টর না দেখে সরাসরি অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছে। বাড়ির গাড়ি দুটো ওয়াশ করতে পাঠিয়েছে। রিজিয়া স্বামীর পায়ের কাছে বসে চোখে জল ফেলছে। শামা মাকে ধরে রেখেছে। জান্নাত কি করবে কিছু বুঝতে পারছে না। গায়ে জ্বর নিয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে সে। কোনো সাপোর্ট ছাড়া দাঁড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। ঘরে এক কোণে চুপ করে দাঁড়িয়ে সে প্রার্থনা করছে শ্বশুরের সুস্থতার জন্য। সময় গড়াতেই পাড়া প্রতিবেশীদের থেকে লোক জড়ো হলো বাড়ির অন্দরমহলে। অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে বিধায় স্বামীর ফোনে গালাগালি করতে ব্যস্ত। ঠিক তখনই রুহি এলো ছুটতে ছুটতে। বাবার খবরটা সে পেয়েছে সুহানার থেকে। সুতি শাড়ি পরিহিতা নববধূ রুহি শাড়ির আঁচল খসে পড়তে চাইছে ছোটাছুটিতে, তবে তাকে থামতে হলো সদর দরজাতেই। স্বামী ঢুকতে দিল না, একটা ধাক্কা মেরে বের করলো বাড়ি থেকে। রুহিকে এসে ধরল তন্ময়। স্বামীর ওদের দুজনের ওপর বজ্র ধমকে চেঁচায়, এক্ষুনি এখান থেকে বের হ, নয়তো মারা পড়িবে আমার হাতে। রুহি ডুকরে কেঁদে ওঠে, স্বামীর পায়ে পড়ল। ভাইয়া দাও না ক্ষমা করে, দাও না বাবাকে দেখতে। রাজন এসে ওকে টেনে তুলে উঠিয়ে আবারও বের করে ঘর থেকে। না, সেদিন সব সম্পর্ক শেষ করলি না, আবার কি? এখন আবার কি? এভাবে বারবার রুহি মার খাচ্ছে দেখে তন্ময় নিজেকে সামলাতে পারল না। জেদ দেখিয়ে রুহির হাতটা ধরে বাড়ির ভেতরে এনে বলে, এনাফ, অতিরিক্ত করছেন আপনারা। রোহির অধিকার আছে ওর বাবাকে দেখার, একদম বাড়াবাড়ি করবেন না। নিমিষেই এক প্রকার ধাক্কাধাক্কি লেগে গেল। জান্নাত মাথায় ঘোমটা টেনে সিঁড়ির কাছে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। দেখছিল তার স্বামীকে। রাগের কোনো নিয়ন্ত্রণ থাকছে না ওই লোকের। ওইদিকে সারাফাত অসুস্থ, রিজিয়াও আছে না। ও বাড়ি থেকেও কেউ আছে না এই ঝামেলা থামাতে। জান্নাত আশেপাশে তাকায়। সুহানাকে না পেয়ে সে বড় বড় শ্বাস ফেলে নিজেই পা বাড়ায় স্বামীর দিকে। গিয়ে ধরল স্বামীর হাতটা, টানলো ওকে। আপনি থামুন, ওইদিকে আব্বা। স্বামীর কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে বিরাট একটা ধমক দিল জান্নাতকে। ভেতরে যাও ফাজিল, এক্ষুনি। বলার কিছু নেই আর জান্নাতের। ওই একটা ধমকই সব কিছু। ওই একটা ধমকই সব রোগের অবার্থ মাদুলির মতো কাজ করে জান্নাতের ক্ষেত্রে। চুপচাপ মাথা নুইয়ে জান্নাত অসুস্থ শ্বশুরের ঘরে এলো এবং স্বামীর রুহিকে ঢুকতেই দেয় না বাড়িতে। তবে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় সারাফাতকে, তখন রুহি দূর থেকে বাবাকে এক পলক দেখে। তন্ময় ওকে শক্ত করে ধরে রেখেছে। হার্ট অ্যাটাক হয়নি সারাফাতের, বুকে একটু চাপ পড়েছে এই যা। তবুও স্বামীর বা রাজন কেউ ঝুঁকি নেয়নি। অ্যাপোলোতে 3 দিনের জন্য সার্বিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। সারাফাতের কাছে থেকেছে রিজিয়া। বাড়িটা এখন নিরিবিলি। জান্নাত আর মাইমুনা ছাড়া প্রত্যেকেই হসপিটালে। এদিকে জ্বর বাড়ছে জান্নাতের।
জ্বরকে বাড়তে দেওয়া ঠিক হবে না ভেবে প্যারাসিটামল নিয়েছিল, তবে কমেনি জ্বর। প্রতিবার এই প্রবল জ্বর তার অ্যান্টিবায়োটিকে থামে। দুপুর নাগাদ রাজন ব্যতীত প্রত্যেকেই বাড়িতে ফিরল। জান্নাত তখন ছিল ঘরে। হঠাৎ খুব লেবু খেতে ইচ্ছে করছিল দেখে লেবুর রস খাচ্ছে চিপে চিপে ডান হাতে তর্জনীতে লাগিয়ে লাগিয়ে। স্বামীর রুমে ঢুকতেই অগাছালো হয়ে আদশোয়া হয়ে শুয়ে থাকা জান্নাত শটান হয়ে উঠে দাঁড়ায়। এটা তার অভ্যাস। সারাদিনের দৌড়াদৌড়ি স্বামীরকে ভোলাতে পারেনি সকালের ঘটনাটি। জান্নাতের ওপর ভীষণ রাগ আছে তার। বাইরে থেকে ফিরে ফ্রেশ না হয়ে এগিয়ে গিয়ে খ্যাপাটে স্বরে বলে, সাহস কি করে হয় তোমার? ঘাবড়ে যায় জান্নাত। দুবার ফাঁকা ঢোক গিলে বলে, আমি কি করেছি? কি করেছো? সকালে বাড়ি ভর্তি প্রতিবেশীর সামনে তুমি কোন দুঃসাহস নিয়ে গিয়ে আমায় বাধা দিয়েছো আমি যাতে তন্ময়কে ছাড়ি? টলটলে চোখে তাকিয়ে আছে জান্নাত। কাপা স্বরে বলে, বাবা অসুস্থ ছিল তাই। সেটা আমার মাথায় ছিল না? সবার সামনে কি আমাকে টানাটানি করে কি বোঝাতে চাইছো? স্বামীর ঘাটে বুদ্ধি নেই, ওর থেকে ওর বউ বুঝতার। আমার সাথে তখন সবার সামনে উঁচু গলায় কথা বলে কি বোঝাতে চেয়েছো? তুমি খুব আমাকে কন্ট্রোল করো তাই না? স্বামীর চৌধুরীর বউয়ের নাওটা। জান্নাত হাঁসফাঁস করছে। সে বলতে ভুলে গিয়েছে তার গায়ে জ্বর। উল্টো বিস্ময়ে হতবাক হয়ে বলে, আপনি জটিল করে দেখছেন। মোটেও জটিল করে দেখছি না। আমার উপর পাবলিক প্লেস এ ধরনের মাতব্বতি করতে আমি বারবার নিষেধ করি। বারবার আমি বলি ছোট ছোটর মতো থাকো, কিন্তু তুমি তো থাকার মানুষ নও। চোখ বেয়ে পানি পড়ল জান্নাতের। নিচু করে নিল মাথা। স্বামীর এইবার থামল। মেজাজটাকে বহু কষ্টে বাগে এনে হন্তদন্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। স্বামীরের ব্যস্ততা বেড়েছে। এদিকে বেড়েছে জান্নাতের জ্বর। স্বামীরের রাগ দেখে আর জানতে সাহস করেনি। ওই লোকটা নির্ঘাত গলা টিপে ধরবে জান্নাতের, যদি শোনে জান্নাত বৃষ্টিতে ভিজেছিল। নির্ঘাত। অবশ্য জান্নাতের অসুবিধা নেই এই জ্বরে। বাড়িতে রেনু আছে, তাকে দিয়ে পুরনো প্রেসক্রিপশন নিয়ে পাড়ার ফার্মেসি থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আর কাশির ওষুধ আনিয়েছে। 3 দিনেই সব গায়েব হবে। স্বামীর আজ বাড়িতে ফিরল বেশ রাত করে। রাত তখন 1টা। হসপিটালে বাবার কাছ থেকে হয়ে এসেছে বিধায় এত দেরি। ভীষণ ক্লান্ত ছিল স্বামীর। সদর দরজা খুলছে সুহানা। হাই তুলতে তুলতে দোতলায় উঠে ঘরে পা রাখতেই স্বামী থমকায়। চাদর মুড়ি দিয়ে জান্নাত ঘুমিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে স্বামীর বেডসাইড টেবিলের ওপর রাখা দুধের গ্লাস দেখে, যেটা তখনও খায়নি জান্নাত। স্বামীর এগিয়ে গিয়ে বিছানার রাখা উপন্যাসের 2টো বই তুলে গুছিয়ে রাখতে রাখতে জান্নাতকে ডাকল, জান্নাতুল, উঠে দুধ খেয়ে নাও। সোজা হয়ে শো, এভাবে শুতে নেই এই সময়। বারবার ডাকার ফলে ঘুম ছুটে যায় জান্নাতের। এমনিতেও এই লোকটার একটা সাধারণ ডাক জান্নাতুলের কাছে ধমক লাগে। ঘুম ভেঙে লাফিয়ে বসে জান্নাত, কপাল চেপে ধরে। জ্বরে ভেতরে জ্বলুনি কমেনি, উল্টো বেড়েছে। স্বামীর কিছু পলক মেয়েটাকে দেখে রাগি রাগি গলায় জানতে চায়, রাতে খেয়েছিলে? মাথা নেড়ে জান্নাত হ্যাঁ বলে বিছানা থেকে তড়িঘড়ি করে নেমে ঘরময় এলোমেলো দৃষ্টি ফেলে বলল, 1টা বেজেছে রাত। হ্যাঁ। জবাব দিয়ে স্বামী ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। জান্নাত তাড়াহুড়ো ভঙ্গিতে তার ঔষধের ঝাঁপি খুঁজছে। রাত 1টায় তার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ নিতে হবে। অ্যালার্ম দিয়ে রেখেছিল এজন্য। ওষুধের ঝাঁপি খুঁজে পেয়ে পাতা থেকে ওষুধটা খুঁটে বের করছে ঢুলটে ঢুলটে। ওষুধটা মুখেও পুড়েছে। পানির বোতল তুলে আর একটু পানি খাবে তখনই স্বামীর ওয়াশরুম থেকে বেরিয়ে জান্নাতের হাত দেখে বলে ওঠে, কি খাচ্ছ ওটা? হাতে কি? জান্নাত খানিকটা চমকে ওঠে, ঘাবড়ে যায়। পরপর নিজেকে সামলে ওষুধটা গিলে খেয়ে নিচু গলায় বলে, জ্বর এসেছে, ওষুধে কমেনি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি। চোখ দুটো আকস্মিক বড় বড় হয়ে যায় স্বামীরের। হতবুদ্ধি হয়ে ছুটে এসে জান্নাতের হাত ধরল। জান্নাত ঘটনার আকস্মিকতায় চমকাতেও পারল না। দেখলো তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াশরুমে। বেসিনের সামনে ওকে দাঁড় করিয়ে স্বামীর অস্থির গলায় চেঁচাচ্ছে, আরে বমি করো স্টুপিড। স্বামীরের এমন আকস্মিক অগ্নিমূর্তি দেখে জান্নাত কেঁদে ফেলে ভয় পেয়ে। হাঁপাতে হাঁপাতে বলে, কেন? তোমাকে বমি করতে বলছি আমি। বজ্র ধমকে ঝাঁঝিয়ে উঠল জান্নাতের কান, অন্তরাত্মা সব। ওকে পেছন দিকে চেপে ধরে তাড়া দিচ্ছে স্বামীর। ক্রমবর্ধমান অস্থিরতায় তাকে আর 5 দিনের থেকেও ভয়ানক লাগছে। জান্নাত দিশা না পেয়ে কাঁদতে কাঁদতে গলায় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে সব ভাসালো। ওষুধটাও বেরিয়ে গেল। দুর্বল শরীরটা নিয়ে ঘুরে স্বামীরকে দেখে।
জান্নাতের বমি হয়েছে, যেন স্বামীর অস্থিরতাও কমছে কিছুটা। তবে মুখটা থমথমে। জান্নাতের মুখে পানি ছিটিয়ে ভালো করে ওকে কোলে তুলে এনে বিছানায় আছড়া করে রাখল। জান্নাত কম্পিত স্বরে বলল, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে, আহাম্মক কোথাকার? আমি সত্যিই জানি না। স্বামীর ঔষধের ঝাঁপির কাছে যেতে যেতে বলে, অ্যান্টিবায়োটিক নিছো কেন? বেকুবের একটা সীমা থাকে। আমি তো আগেও নিয়েছি, আপনি জানেন। ঔষধের ঝাঁপি হাতে নিয়ে স্বামীর আবারও ধমকে বলে, প্রেগনেন্সিতে এসব ওষুধ নেয় না, নেয়ার ঝুঁকি জানো না তুমি? আচমকা বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় জান্নাত। ছটফটিয়ে ওঠে তার ভেতরটা। স্বামীর মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? কেঁদে ওঠে জান্নাত আবারও। হাঁসফাঁস করে উঠে বলে, আমি তো 2টো ডোজ নিয়ে ফেলেছি, সকালে আর বিকেলে। হতভম্ব স্বামীর কথা হারিয়ে জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরপর অস্ফুটে বলে, কি বললে? উপর নিচ মাথা ঝাঁকিয়ে জান্নাত শুধু কাঁদে। স্বামীর বড় বড় দুটো শ্বাস ফেলে এক আছাড়ে ঔষধে ঝাঁপি ফেলল। তারপর ক্ষেপে এগিয়ে গিয়ে বলল, এত বড় ব্লান্ডার করার আগে আমাকে জানাতে পারলে না? আপনি ব্যস্ত ছিলেন। অস্থিরতায় রাগে নিজের চুল টানছে স্বামীর। হাত নিষ্পিস করছে। সে হাত দুটো মুষ্টিমেয় করে রেখে বকতে থাকে, এই সামান্য কথাটা তুই জানিস না যে এই সময় এত বড় কড়া ডোজের অ্যান্টিবায়োটিক পেটের বাচ্চার ক্ষতি হতে পারে? এটা আমাকে বিশ্বাস করতে বলিস? এটা তো ক্লাস 8-এর মেয়েরাও জানে। জান্নাত এই ভয়টাই এতক্ষণ পেয়েছে। স্বামী তাকে এভাবে পাকড়াও করবে সে 5 মিনিট আগেও ভেবেছে। থেমে থেমে জবাব দেয়, আমি সত্যি বুঝে উঠতে পারিনি এত কিছু। আমি জানতাম না এইসব, অতটা খতিয়ে ভাবিনি আমি। প্রচণ্ড রাগে স্বামীর হাসি পেল। পরপর চেঁচালো, কেন জানিস না এই সামান্য কথা? এখন তোর কমন সেন্স কোথায়? সব জানিস, সব বুঝিস, তবে এটা কেন জানবি না? জান্নাত বসলো ক্লান্ত হয়ে বিছানাতে। দুশ্চিন্তায় তার শরীর কাঁপছে। এই অবস্থায় এই লোককে কিভাবে শান্ত করবে সে? স্বামীর মুখে যা এসেছে তাই শুনিয়েছে জান্নাতকে। বিষয়টা এমন যে স্বামীর একার একটা খুবই মূল্যবান জিনিস জান্নাতকে স্বামীর রাখতে দিয়েছিল। জান্নাত গাছাড়া ভাব দেখিয়ে অযত্ন করেছে জিনিসটা। রাগের মাথায় কথা শোনাচ্ছে স্বামীর, অথচ ওই জিনিসটা যে অর্ধেকটা জান্নাতেরও। ওটাকে হারানোর ভয়ে, ওটার ক্ষতির ভয়ে যে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কি ওই লোকটা বোঝে? ধূর্ত ব্যবসায়ী স্বামীর চৌধুরী তো হিসেব নিকেশে পাক্কা। হিসেব দিয়ে ডেবিট ক্রেডিটের ঘর সমান যেভাবে রাখে নিখুঁতভাবে, তেমনইভাবে নিজের বাচ্চা হারানোর আতঙ্কে পুরুষ লোকটি রাগে অন্ধ হয়ে কড়ায় গন্ডায় জান্নাতের যেটুকু বকা পাওনা সেটুকু দিয়েই ক্লান্ত হবে আজ সমান সমান। জান্নাত একটা তথ্য জানতো না। সে জানতো না সত্যি ওই কথাটা। তার জীবনে ওই তথ্যটা জানার অভিজ্ঞতা কি হয়েছে? জান্নাত সব বিষয়ে বেশি বুঝলেও ওই তথ্যটাও জানার কথা ছিল। কবার মা হয়েছে জান্নাত? কবার? নীরব অশ্রু বিসর্জন করা ছাড়া আর কোনো কাজ নেই জান্নাতের। এদিকে গায়ের জ্বর যেন পালিয়ে গিয়েছে স্বামীরের বকা শুনে। অস্থির পায়চারি করে গজরাতে গজরাতে স্বামীর ফোন হাতে নেয়। ওই অত রাতেই ডক্টর তানিয়াকে কল করে। ওপাশ থেকে তানিয়া শুনে ভরসা দেয় স্বামীরকে, শান্ত হও, যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবে। আমি জেগে আছি, হসপিটালের ডিউটিতে আমি। ফোন কেটে ফোনটাকেও একটা আছাড় মারে স্বামীর। তারপর টকটকে দুটো লাল চোখে জান্নাতের দিকে তাকিয়ে বলে, সব ব্যাপারে উদাসীনতা মানা যায়, এ বাচ্চার ব্যাপারে শুরু থেকে তুমি কেয়ারলেস। যেন আমি জোর করে এই বাচ্চা তোমাকে ধরিয়ে দিয়েছি, তোমার ওয়েল পলিশড ক্যারিয়ার নষ্ট করেছি, তাই তুমি এই বাচ্চাটার উপর বিরক্ত। কোনো মতে জন্ম দিতে পারলেই বেঁচে যাও, এমন ভাব ধরে ঘুরতে। দুধ থেকে শুরু করে পানিটা অবধি আমি তাগিদ দিয়ে খাইয়েছি। ভিটামিন ক্যাপসুল রোজ আমি না বলে তো ছুতেই না। আর আজ নিজের জ্বর হয়েছে বলে সরাসরি অ্যান্টিবায়োটিক। ভেজা চোখ তুলে তাকায় জান্নাত, বলে, আপনি জানেন আমার জ্বর হলে কি অবস্থা হয়? তো 2 দিন দেখতে মরে তো যেতে না। পেটের বেবির কোনো যত্ন তুমি নাও না মন থেকে। যে আজ নিজের জ্বর হলো অমনি এত তৎপর হলে, স্বার্থপর কোথাকার। বলার মতো কথা জান্নাত আসলেই খুঁজে পাচ্ছে না। এই লোকের সাথে তর্ক জড়ানো মানে নিজে বারবার দোষী হওয়া। বারবার। জান্নাত দোষী হতে চায় না। জান্নাত জানে এই বাচ্চাটা জান্নাতের কতটা আবেগের। জান্নাত স্বার্থপর নয়। স্বার্থপর ওই নামে উচ্চশিক্ষিত লোকটা, যে এই বাচ্চাটাকে কেবল তার অংশ দাবি করে। অস্থিরতায় কেউ ঘুমাতে পারে না। স্বামীর চিবিয়ে চিবিয়ে বলে যেতেই থাকে, বাচ্চার যদি কিছু হয়, সত্যি আমি জানি না তোমাকে কি করবে এই স্টুপিডিটির জন্য।
আর লোকে শুনলে তো হাসবে। এই বিষয়টা একটা গর্ভবতীর মা জানেই না। সিরিয়াসলি।